1979 সালে ইরান ইসলামী বিপ্লব হয়, মানে শিয়াদের ইসলামী বিপ্লব যেটা সেটা হয় 79 সাল পর্যন্ত আমেরিকার পাঁচাটা একজন ব্যক্তিকে ইরানের ক্ষমতায় বসিয়ে রাখা হয়েছিল। রেজা শাহকে 1979 সালে ইরান ইসলামী বিপ্লবের মাধ্যমে নামিয়ে আয়াতুল্লাহ খামেনি তারা ক্ষমতা গ্রহণ করে। 79-তে ক্ষমতায় আসছে, আমেরিকার পাঁচাটা দালালকে ক্ষমতা থেকে নামাইছে। সাথে সাথে আমেরিকা বিগত 40 বছর যাবৎ ইরানের সাথে সকল সম্পর্ক কাট করে দিয়েছে। এখনো পর্যন্ত ইরানকে তারা অর্থনৈতিকভাবে বয়কট, অস্ত্র শস্ত্র সব দিক থেকে বয়কট। বিগত 40 বছরে আমেরিকা ইরানকে তেমন বাহিরে কারোর সাথে কোনো চুক্তি করতে দেয়নি। ইরান তার তেল বিক্রি করতে পারতো না, ইরান অপর দেশ থেকে কোনো অস্ত্র কিনতেও পারতো না, সব নিষেধ করে দিয়েছে আমেরিকা। 1980 সালে পাশ থেকে আক্রমণ করলো ইরাকের সাদ্দাম হোসেন আক্রমণ করলো ইরাকে। সাদ্দাম হোসেনের কাছে তখন কিছু অস্ত্র শস্ত্র ছিল, সে ফ্রান্স রাশিয়া থেকে কিছু অস্ত্র কিনেছিল, ওই মিসাইল ছুড়ল। সাদ্দাম হোসেন চেষ্টা করলো যে ইরানের আরো কিছু জায়গা জমি যদি আমার নিজের করে নেওয়া যায়। ওই মুহূর্তে ইরানের কাছে পয়সাও নাই, অস্ত্রও নাই। সাদ্দাম হোসেনের মিসাইল একের পর এক আসছে, ঠেকাবার মতো ক্ষমতাও নাই, কিনবে তারও জায়গা নাই, কারণ কেউ বিক্রি করবে না, আমেরিকা নিষেধ করে দিচ্ছে। এই মুহূর্তে ইরান খুব কষ্টে লিবিয়া আর দক্ষিণ কোরিয়া থেকে গোপনে কিছু অস্ত্র শস্ত্র কিনে। এটার পরিমাণ এত কম যে ইরাক যদি 100 মিসাইল ছুড়ে ইরান হয়তো 2-1টা ছুটতে পারে। ইরান দেখলো না, এইভাবে কোনোদিন টেকা যাবে না। ইরানের আর্মি, ইরানের সেনাবাহিনী থেকে শুরু করে প্রত্যেকটা বাহিনী ছিল তখন অপ্রশিক্ষিত, বিজ্ঞানাগার ছিল না, রিসার্চ সেন্টার ছিল না। ইরান ওই মুহূর্তে চিন্তা করলো যে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে গেলে কোন দেশ থেকে অস্ত্র আনতে পারবো এইগুলা না ভেবে নিজের দেশকে এখন অস্ত্র তৈরি করতে হবে। আপনাকে আমি কেন বললাম যে আদর্শ গ্রহণ করা দরকার নাই, কর্মপদ্ধতি গ্রহণ করেন, সফল হবেন। ইরান দেখলো আমেরিকা যেইভাবে আমার উপরে স্যাংশন দিছে, আমি অন্য কোনো দেশ থেকে কেউ আমার ভারী অস্ত্র দিবেও না, আমি কিনতেও পারবো না, আমার টাকাও নাই, আবার টাকা হইলে আমার সুযোগও নাই, কিনতে দিবে না। এখন নিজেদেরকে বাঁচতে হলে অস্ত্র বানাতে হবে। অস্ত্র বানাবো কিভাবে? আমার বাহিনীরা অপ্রশিক্ষিত, আমার রিসার্চ সেন্টার নাই, আমার বিজ্ঞানাগার নাই, আমার সায়েন্টিস্ট নাই। ওই মুহূর্তে ইরান একটা চমৎকার সিদ্ধান্ত নিল, তারা রিভার্স ইঞ্জিনিয়ারিং করলো। রিভার্স ইঞ্জিনিয়ারিং মানে হচ্ছে ওই যে লিবিয়ার উত্তর কোরিয়া থেকে যেই অস্ত্র শস্ত্র কিনছে অল্প কিছু, এরা করলো কি, এগুলো বসে এগুলো খুব ধীরে সুস্থে খুলতে লাগলো, যে দেখি কোনটা কি লাগাইছে, কোনটার পরে কোনটা দিছে, এটা কোন জায়গায় কি ফিট করছে, কতটুকু দিছে। এভাবে এটাকে রিভার্স ইঞ্জিনিয়ারিং করলো। একটা অস্ত্রকে খুলে পার্ট বাই পার্ট করলো, সবকিছু দেখলো, এরপরে আবার এটাকে লাগালো, এরপরে চিন্তা করলো যে তাহলে আমরাও কিভাবে কিছু বানাতে পারি কিনা, করতে পারি কিনা। সেই চেষ্টা থেকে ইরান 1000বার ব্যর্থ হয়েছে, পারে নাই, আবার ব্যর্থ হয়েছে, পারে নাই, আবার ব্যর্থ হয়েছে, পারে নাই, টাকা পয়সা নষ্ট হয়েছে, ব্যর্থ হয়েছে। কিন্তু বান্দা যখন কোনো এক কাজে 1000বার চেষ্টা করে, ওই কাজে তাকে সফলতা দেয় কি? এমন চোর আছে দেখবেন 10 বছর চুরি করছে, জীবনে কোনোদিন ধরা পড়ে নাই, মানে চুরি বিদ্যায় সে একজন মহাবিদ্যাবান, এমন আছে না নাই? তার কারণ কি? এই কাজে এই বান্দা এত বেশি চেষ্টা করছে, আল্লাহ এই কাজের এমন কিছু জ্ঞান তারে দিছে যেটা বাইরের কাউরে দেয় নাই। তো বান্দা যেদিকে চেষ্টা করবে আল্লাহ তার ওদিকে দিয়ে দিবে। তারা নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য ওই অস্ত্রগুলা খুলে রিভার্স ইঞ্জিনিয়ারিং করতে করতে আজকে মধ্যপ্রাচ্যে ইরান তৃতীয় শক্তিশালী দেশ।